এই লড়কি তো গেল, শের ছাড়বে না আজ ওকে। আরে এ তো মন্ত্রীর মেয়ে। ড্যাড কিছু করো, আমাকে বাঁচাও। আরে কেউ তো আমার মেয়েকে বাঁচাও, আমি 1 কোটি দেব, শুধু ওকে বাঁচিয়ে দাও। টেনশন নিও না, আমরা বাঁচিয়ে দেব। আরে ভাগো ভাগো, শের মেরে ফেলবে। মন্ত্রীর মেয়ে হলে কি আমরা নিজের প্রাণ তো কম দিচ্ছি না। আরে গরিব ছেলেটাকে মরতে দাও, আগে মন্ত্রীর মেয়েকে বাঁচাও। বন্ধুরা, ধনী মন্ত্রী আর তার অহংকারী মেয়ে যারা আমাদের গরিবদের কীট পতঙ্গ মনে করে। যখন তারা একটা বাচ্চাকে ভিখারি বলে অপমান করেছিল, তখন তার গরিব ভাই এমন কিছু করলো যে বাপ মেয়েকে তাদের আসল জায়গা দেখিয়ে দিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। শহরের সবচেয়ে বড় চিড়িয়াখানার ভিআইপি গেট খুলল। 5টা চকচকে কালো গাড়ি ভিতরে ঢুকল। সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি বন্ধ ছিল। শহরের সবচেয়ে ক্ষমতাধর মন্ত্রী তার 20 বছরের মেয়ে প্রিয়ার সাথে ভিআইপি ট্যুরে এসেছিল। প্রিয়ার শরীরে 2 লাখ টাকার ডিজাইনার কাপড় ছিল আর হাতে লেটেস্ট আইফোন। তার চারপাশে অস্ত্রে সজ্জিত বডিগার্ড আর পার্কের অফিসারদের দল জি হুজুরি করতে করতে চলছিল। মন্ত্রীর মুখে সেই ক্ষমতার অহংকার ছিল যা গরিব মানুষদের শুধু কীট পতঙ্গ মনে করে। সেই ভিআইপি পথের ধারে দাবদাহে 16 বছরের আর্জন ঘামে ভিজে ঝাড়ু দিচ্ছিল। তার কাপড় ময়লা ছিল আর হাতের তালুতে ফোসকা তোড়ে গিয়েছিল। তার থেকে কয়েক পা দূরে তার 10 বছরের ছোট ভাই অভি একটা পুরনো বস্তায় খালি প্লাস্টিকের বোতল কুড়োচ্ছিল। এই 2 ভাইয়ের দুনিয়ায় শুধু 2টো জিনিস সত্যি ছিল: পেট চিড়ে দেওয়া ক্ষুধা আর পরিস্থিতির অসহায়তা। প্রিয়া তার ফোনে সোশ্যাল মিডিয়া ভ্লগ রেকর্ড করতে মগ্ন ছিল। সে উল্টো পায়ে পিছন দিকে হাঁটছিল। সে ইতরাতে ইতরাতে বলছিল, হে গাইজ, ড্যাড আজ পুরো পার্ক শুধু আমার জন্য বুক করে দিয়েছে। নো ক্রাউড, নো চিপ পিপল। প্রিয়া না দেখে পিছনে ঘুরল আর সোজা কচরা কুড়োচ্ছিল 10 বছরের অভির সাথে ধাক্কা খেল। অভির হাত থেকে বস্তা ছিটকে গেল আর সব দুর্গন্ধযুক্ত কচরা প্রিয়ার দামি জুতোয় পড়ে গেল। প্রিয়ার আগে আগুন হয়ে গেল। সে বাচ্চার ওপর চিৎকার করে বলল, হোয়াট দ্য হেল, অন্ধ হয়ে গেছো কি? গন্ডে ভিকিরি, দূরে থাকো আমার থেকে। চিৎকার শুনে সব অফিসার জড়ো হয়ে গেল। প্রিয়ার আগে অভিকে এত জোরে ধাক্কা দিল যে বাচ্চাটা ধুলোয় মাটিতে অনেক দূরে পড়ে গেল। তার হাঁটু ছিলে গেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল এই যে চারপাশে দাঁড়ানো অফিসাররা অভিকে তোলার বদলে তার ওপর জোরে জোরে হাসতে শুরু করল। এটা ছিল ধনীদের মজলিস, যেখানে একটা গরিব বাচ্চার পড়ে যাওয়া তাদের কাছে মজা ছিল। নিজের ভাইকে পড়তে আর লোকজনকে হাসতে দেখে আর্জনের রক্ত ফুটে উঠল। সে ঝাড়ু ফেলে দৌড়ে সেখানে এলো। সে অভিকে বুকে জড়িয়ে ধরল আর মাথা নিচু করে হাত জোড় করল। সরি ম্যাডামজি, ছোট বাচ্চা, ভুল করে ধাক্কা লেগে গেছে, আমি এখনই সব পরিষ্কার করে দিচ্ছি। প্রিয়া ঘৃণা ভরা চোখে আর্জনের দিকে তাকালো। আচ্ছা, তো তোমরা দুজন ভাই? চেহারা দেখেই বোঝা যায়। আমার জুতোর দাম তোমাদের পুরো জীবনের উপার্জনের চেয়ে বেশি। শোনো, যখন আমি ফিরে যাব তখন তোমাদের 10 টাকার ভিক্ষে দিয়ে দেব। সাবান কিনে স্নান করে নিও। তখনই মন্ত্রী এগিয়ে এলো। নাহালে না। সে আর্জনের চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলল, এদের মুখে হাত দিও না বেটা। এদের লোকেদের আওকাত শুধু কাচরা তোলার। এদের আওকাত শুধু কাচরা তোলার। গার্ডস, এই ভিখিরিদের ধাক্কা মেরে ভাগাও। ইশারা পেলি গার্ডরা আর্জনকে খারাপভাবে পিছনে ঠেলে দিল। আর্জন আর অভি ধুলোয় পড়ে গেল। ভিড় আবার হাসতে লাগল। অভির চোখ থেকে জল পড়তে লাগল। সে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, ভাইয়া, আমরা সত্যি ভিখিরি? আমাদের কোনো ইজ্জত নেই? আর্জন চুপ করে রইল। সে নিজের মুঠো এত জোরে বাঁধল যে হাতের তালু থেকে রক্ত ঝরতে লাগল। সে সেই ভয়ানক অপমান চুপচাপ গিলে নিল, কারণ তার জানা ছিল যদি চাকরি চলে যায় তাহলে তার পরিবার চিরকালের জন্য শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পর মন্ত্রীর কাফেলা রুদ্রের বেড়ার কাছে পৌঁছাল। এটা 10 ফুট গভীর শুকনো মাটি আর বড় পাথর দিয়ে তৈরি প্রাকৃতিক এলাকা ছিল। এখানকার আফ্রিকান শের রুদ্র তার খুনখার স্বভাবের জন্য বিখ্যাত ছিল। বেড়ার উপর প্রিয়ার সোশ্যাল মিডিয়ার জন্য একটা পারফেক্ট ছবি চাইছিল। মানা করা সত্ত্বেও সে পুরনো লোহার রেলিংয়ের একদম কিনারায় উঠে গেল। সে পাউট করে বলল, রিল্যাক্স গাইজ, আমার কিছু হবে না। কিন্তু তখনই একটা জোরালো ক্র্যাক শব্দ হলো। রেলিংয়ের মোর্চে পড়া বোল্ট ভেঙে গেল। প্রিয়ার ব্যালেন্স নষ্ট হয়ে গেল আর সে হাওয়ায় হাত পা ছুটতে ছুটতে 10 ফুট নিচে শুকনো মাটি আর পাথরের মাঝে পড়ে গেল। পড়তেই ধুলোর গুঁড়ো উঠল আর একটা কড়ক শব্দ গুঞ্জে উঠল। প্রিয়ার বাঁ পায়ের হাড় খারাপভাবে ভেঙে গিয়েছিল। সে ব্যথায় ছটপট করে চিৎকার করতে লাগল, ড্যাড, ড্যাড, প্লিজ আমাকে বাঁচাও। উপরে দাঁড়ানো মন্ত্রীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার সব অহংকার এক মুহূর্তে ছাই হয়ে গেল। আর তখনই বেড়ার অন্ধকার অংশ থেকে একটা রু কাঁপানো দহাড় গুঞ্জে উঠল। 500 পাউন্ডের রুদ্র তার খুনি চোখ নিয়ে গুহা থেকে বেরিয়ে এসেছিল। মন্ত্রী পাগলের মতো বাকি রেলিংয়ে ঝুলে চিৎকার করতে লাগল, ভিতরে যাও, আমার মেয়েকে বাঁচাও, আমি 1 কোটি দেব, 1 কোটির চেক লিখে দেব, শুধু আমার প্রিয়াকে বের করে আনো।
1 কোটির নাম শুনতেই লোভ মৃত্যুর ভয়কে জয় করে নিল। সিকিউরিটির 3 গার্ড বিনা ভেবে রশির সাহায্যে নিচে ঝাঁপ দিল। তাদের হাতে লাঠি আর ইলেকট্রিক স্টান গান ছিল, কিন্তু তাদের ধারণা ছিল না যে তারা একটা ব্যথায় পাগল জানোয়ারের মুখোমুখি হচ্ছে। প্রথম গার্ড যেই মাটিতে পা রাখল, রুদ্র বিদ্যুতের গতিতে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। শেরের ভারী থাবার আঘাত গার্ডের বুকে পড়ল। এক ভয়ানক ধাক্কায় সেই গার্ড হাওয়ায় উড়ে পিছনের পাথরে গিয়ে ধাক্কা খেল আর অজ্ঞান হয়ে গেল। দ্বিতীয় গার্ড স্টান গান চালাতে চাইল, কিন্তু রুদ্র লাফ দিয়ে তার ভারী শরীর দিয়ে তাকে মাটিতে ফেলে দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই 3 গার্ডই খারাপভাবে আহত হয়ে প্রাণ বাঁচাতে রশি দিয়ে উপরে টেনে নেওয়া হলো। এখন শের তার ভারী শ্বাস নিয়ে সোজা প্রিয়ার দিকে তাকিয়েছিল। প্রিয়া ধুলোয় মাখা তার ভাঙা পা টেনে পাথরের সাথে লেগে সিটিয়ে গিয়েছিল। উপরে ভয়ানক আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই বুঝে গিয়েছিল যে এখন যেই নিচে যাবে, জ্যান্ত ফিরবে না। মন্ত্রীর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। সে এক পুলিশের রাইফেল ছিনিয়ে শেরের দিকে তাক করল। আমি এই জানোয়ারকে মেরে ফেলব। তখনই ওয়াইল্ড লাইফ এক্সপার্ট মন্ত্রীর হাত ধরে নামিয়ে দিল। পাগল হয়ে গেছেন আপনি স্যার? শের মেয়ের থেকে মাত্র 5 কদম দূরে। গুলি চলে গেলে বা শের শুধু আহত হলে সে 1 সেকেন্ডে আপনার মেয়েকে শেষ করে দেবে। গুলির শব্দ তাকে তাৎক্ষণিক আক্রমণ করতে বাধ্য করবে। সেই লোক, যার এক ইশারায় সরকারগুলো কাঁপে, আজ পুরোপুরি অসহায় ছিল। তখনই রুদ্র আকাশের দিকে মাথা তুলে এমন এক রুহ কাঁপানো দাহাড় দিল যা মাটিকে কাঁপিয়ে দিল। সেই দাহাড়ের পর পুরো পার্কে হাড় জমানো নীরবতা নেমে এলো। মন্ত্রী সাহায্যের জন্য তার ভিআইপি বন্ধু আর নিরাপত্তা কর্মীদের দিকে তাকালো, কিন্তু মৃত্যুর ভয় সবাই চোখ নামিয়ে নিল। সবাই পিছনে সরে যাচ্ছিল। মৃত্যুর সামনে আজ টাকার দর হেরে গিয়েছিল। সেই নীরবতার মধ্যে মন্ত্রীর কাঁদতে থাকা চোখ ভিড়ের পিছনে দাঁড়ানো সেই ছেলের উপর পড়ল। আরিয়ান, সেই গরিব ছেলে যাকে আধ ঘন্টা আগে এই ভিড় হাসি ঠাট্টা করেছিল। কিন্তু এই মুহূর্তে আরিয়ানের মুখে কোনো ভয় ছিল না। মন্ত্রীর কাঁপতে থাকা পা নিজে নিজে আরিয়ানের দিকে এগোতে লাগল। মন্ত্রী আরিয়ানের সামনে এসে থামল, আর তারপর যা হলো তা কেউ কল্পনাও করেনি। শহরের সবচেয়ে ক্ষমতাধর মন্ত্রীর হাঁটু ভেঙে পড়ল। সে সোজা মাটিতে আরিয়ানের ময়লা পায়ের কাছে পড়ে গেল। সে 2 হাত দিয়ে সেই ভিখিরির পা শক্ত করে ধরে ফেলল। মন্ত্রী আঁসু ভেজা মুখ উপরে তুলল। তার গলায় শুধু এক বাবার তরপানি ছিল। আমি হাত জোর করছি, প্লিজ আমার মেয়েকে বাঁচিয়ে দাও। আমি 1 কোটি নয়, তুমি যা বলবে তাই দেব। আমার সব সম্পত্তি নিয়ে নাও, আমার প্রাণ নিয়ে নাও, শুধু আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। আরিয়ান একদম চুপ করে দাঁড়িয়ে রইল। যে ভিআইপি লোকেরা আগে আরিয়ানের উপর হাসছিল, তারা আজ লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিল। মন্ত্রীর অহংকার আজ এক গরিব ছেলের পায়ের ধুলোয় মিশে গিয়েছিল। তখনই এক বাচ্চার চিৎকার নীরবতা চিড়ে দিল। ভাইয়া মাত যাও! অভি দৌড়ে এসে আরিয়ানের পা ধরে ফেলল। সে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া মাত যাও, ওই শের তোকে মেরে ফেলবে। ভাইয়া তুই গেলে মা মরে যাবে, আমি একদম একা হয়ে যাব, প্লিজ মাত যাও। তখনই আর্জুনের মাথায় একটা দৃশ্য ভেসে উঠল। হাসপাতালের আইসিইউ রুম, লাইফ সাপোর্ট মনিটরের ধীরে ধীরে কমে আসা বিপ, বিছানায় শুয়ে মৃত্যুর সাথে লড়াই করা তার মা। ডাক্তারের সেই কথা আর্জুনের মাথায় হাতুড়ির মতো বাজতে লাগল। আর্জুন, তোমার মায়ের কিডনি আর লিভার কাজ করা বন্ধ করে দিয়েছে। ইউরোপ থেকে যে লাইফ সেভিং ইনজেকশন আসবে তার দাম 1 কোটি টাকা। তোমার কাছে মাত্র 7 দিন আছে, নইলে তোমার মাকে ভুলে যাও। নিচে থেকে শেরের ভারী গর্জন ভেসে আসছিল। আর্জুনের চোখে কিছু করেই ছাড়বে এমন আগুন জ্বলে উঠল। তার কাছে নিচে প্রিয়ার মৃত্যু নয়, সেই 1 কোটির পিছনে তার অসুস্থ মায়ের জীবন দেখা যাচ্ছিল। ভগবান তাকে তার মায়ের শ্বাস কেনার সুযোগ দিয়েছিল। আর্জুন তার ছোট ভাইয়ের আঁসু মুছে দিল, তার কপালে চুমু খেল আর শান্ত গলায় বলল, যদি তোর ভাই ফিরে না আসে ছোট, তাহলে এদের থেকে সেই 1 কোটি নিয়ে মায়ের চিকিৎসা করিয়ে দিস। তোর ভাই যাচ্ছে। আর্জুন উঠল। সে পাশে পড়ে থাকা লোহার একটা ভারী মচানের পাইপ উপড়ে নিল। সে ভিড় চিরে টাটা রেলিংয়ের কিনারায় গিয়ে দাঁড়াল। সে চোখ বন্ধ করল, তার অসুস্থ মায়ের মুখ মনে করল, আর পুরো শক্তি দিয়ে আকাশের দিকে মুখ করে এমন এক দাহাড় দিল যা শেরের দাহাড়কেও চুপ করিয়ে দিল। জয় মাতা দি! আর বিনা ভেবে আর্জুন মৃত্যুর চোয়ালে ঝাঁপ দিল। এখন প্রিয়া আর মৃত্যুর মাঝে
একটা লোহার দেওয়াল দাঁড়িয়ে গিয়েছিল। আর্জুন শেরকে মনে করল আর একটা শিকার এসেছে। সে বিদ্যুতের গতিতে ঝাঁপ দিয়ে সোজা আর্জুনের দিকে এলো। আর্জুনের কাছে কোনো ভারী অস্ত্র ছিল না, শুধু একটা লোহার পাইপ। সে শেরকে আসতে দেখে নিজেকে বাঁ দিকে ধুলোয় ফেলে দিল। শেরের ভারী শরীর মাটিতে ধাক্কা খেল, কিন্তু তার ভারী থাবা আর্জুনের কাঁধকে খারাপভাবে আঁচড়ে দিয়ে বেরিয়ে গেল। রক্তের লাইন উঠে এলো। উপরে দাঁড়ানো ভিড় চিৎকার করতে লাগল। শের ঘুরল আর সে দ্বিতীয় তাকাতবার আক্রমণ করল। এবার আর্জুন তার পাইপ শেরের থাবার মাঝে আটকে দিল। 500 পাউন্ডের ওজন লোহার সাথে ধাক্কা খেল। এক ভয়ানক ঝাঁকুনিতে আর্জুনকে হাওয়ায় পিছনে ছুঁড়ে ফেলল। তার পিঠ শুকনো গাছের গুঁড়িতে ধাক্কা খেল আর সে মাটিতে পড়ে গেল। ধুলোর গুঁড়োর মাঝে আর্জুনের শরীর একদম শান্ত হয়ে পড়ল। উপর থেকে লোকজন চিৎকার করতে লাগল, ও মরে গেছে, শের তাকে মেরে ফেলেছে। শের ধীরে ধীরে শান্ত পড়ে থাকা আর্জুনের দিকে এগোচ্ছিল। তখনই আর্জুনের কানে তার মায়ের কাশির শব্দ আর ভাইয়ের চিৎকার ভেসে এলো। সে ব্যথায় কাতরাতে কাতরাতে মাটিতে হাত রেখে তড়প করে উঠল। সে দেখল শেরের দৃষ্টি আবার প্রিয়ার দিকে যাচ্ছে। আর্জুন তার পাইপ পাথরের ওপর পুরো জোরে ঘষতে লাগল। লোহা আর পাথরের ঠোকাঠুকেতে ভয়ানক চিঙ্গারি ফুটতে লাগল। চিঙ্গারি দেখে শের এক মুহূর্তের জন্য পিছিয়ে গেল। এই সুযোগে হাঁপাতে হাঁপাতে আর্জুন শেরের চোখে চোখ রাখল। সে ওই চোখের শিকারের জুনুন নয়, এক গভীর তড়পানি আর অসহ্য ব্যথা দেখতে পেল। তখনই আর্জুনের নজর শেরের মোটা গলায় গেল। লোমের মাঝে একটা ধাতুর মোটা তার তার চামড়াকে খারাপভাবে আঁকড়ে ধরেছিল। আর্জুন বুঝে গেল শের ক্ষুধার্ত ছিল না, সে ব্যথায় পাগল হয়ে যাচ্ছিল। আর্জুন হঠাৎ তার একমাত্র অস্ত্র মাটিতে ফেলে দিল। ওপরে দাঁড়ানো লোকদের শ্বাস আটকে গেল, এ পাগল হয়ে গেছে। কিন্তু আর্জুন কারো কথা শোনেনি। সে খালি হাতে শেরের দিকে এগোতে লাগল। শের ভয়ানক গর্জন দিয়ে তার ভারী থাবা হাওয়ায় তুলল। থাবা আর্জুনের মুখ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে থেমে গেল। শেরের গরম শ্বাস আর্জুনের মুখে লাগছিল, কিন্তু আর্জুন ভয় পেল না। সে তার হাত এগিয়ে দিল আর শেরের গলায় আটকে থাকা সেই ঠান্ডা লোহার তার ধরে ফেলল। শের ব্যথায় গর্জন করল, কিন্তু আর্জুন পিছু হটল না। সে তারকে পুরো জোরে কষে ধরে এক জোরালো টানে তা শেরের মাংস থেকে বের করে নিল। শের ব্যথায় দহাড় দিল আর পিছিয়ে গেল। এখন শুরু হলো সেই রোমাঞ্চকর সাসপেন্স। শের এখনও শান্ত হয়নি। সে দাঁত বের করে শরীর মাটির সাথে লাগিয়ে দিল, যেন শেষ আক্রমণ করতে যাচ্ছে। বেড়ায় গভীর নীরবতা ছিল, আর ধীরে ধীরে শেরের ভয়ানক গর্জন কমতে লাগল। তার বেরিয়ে যাওয়ার সাথে সাথে ব্যথা কমে আসছিল। শের তার শান্ত চোখে আর্জুনের দিকে তাকাল। এক লম্বা শ্বাস ছেড়ে প্রিয়ার দিকে না তাকিয়েই চুপচাপ তার গুহায় ফিরে গেল। এক গরিব ছেলে তার সাহস দিয়ে এক খুনখার জানোয়ারকে তার ব্যথা ভুলিয়ে দিয়েছিল। রেস্কিউ বক্স নিচে ফেলা হলো। আর্জুন কাঁপতে কাঁপতে প্রিয়াকে বক্সে রাখল। বক্স ওপরে উঠতেই আর্জুনের হিম্মত জবাব দিল। সে ক্লান্তি আর ব্যথায় হাঁটু গেড়ে পড়ে গেল। কিছুক্ষণ পর পার্কের বাইরে অ্যাম্বুলেন্সের লাইট জ্বলছিল। প্রিয়া স্ট্রেচারে শুয়ে কাঁদছিল। এই আসু ব্যথার নয়, অনুতাপের ছিল। সে আর্জুনের দিকে তাকালো, যার কাপড় এখন রক্ত আর ধুলোয় মাথা। তখনই মন্ত্রী দৌড়ে আর্জুনের কাছে এলো। তার সব ইগো ভেঙে গিয়েছিল। সে একটা চেক আর্জুনের হাতে দিল। এই নাও, 1 কোটির চেক। আজ থেকে তোমাকে আর কচরা তুলতে হবে না, তুমি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছ। আর্জুন কাঁপতে কাঁপতে চেকটা তুলে নিল। তার মাকে বাঁচাতে হবে। সে চেক ভাঁজ করে পকেটে রাখল। তারপর আর্জুন মন্ত্রীর খুব কাছে গিয়ে এক শান্ত কিন্তু ভারী গলায় বলল, এই টাকা আমি নিচ্ছি মন্ত্রীজি, কারণ আমার অসুস্থ মায়ের দরকার। কিন্তু অকাত কি হয় সেটা আজ ভগবান দেখিয়ে দিয়েছে। চারদিকে নীরবতা নেমে এলো। আর্জুন আরও বলল, 2 ঘন্টা আগে আপনি বলছিলেন যে আমরা শুধু কচরা তোলার যোগ্য, কিন্তু যখন শের আপনার মেয়েকে মারতে যাচ্ছিল তখন আপনার পাওয়ার, ধন সম্পত্তি আর সিকিউরিটি শুধু তামাশা দেখছিল। আপনি আমাদের মতো সাধারণ মানুষের পায়ে পড়ে প্রাণের ভিক্ষা চেয়েছিলেন, আর মৃত্যুর মুখে ঝাঁপ দিয়েছিল সেই ভিখিরি যাকে আপনার মেয়ে 10 টাকার ভিক্ষা দেবে বলেছিল। আর্জুন প্রিয়ার দিকে তাকালো। ম্যাডাম, টাকা দিয়ে আপনি শুধু দামি কাপড় কিনতে পারেন, জিগার নয়। আজ এই ভিখিরির ময়লা কাপড়ই আপনার প্রাণ বাঁচিয়েছে। আজ টাকা। মন্ত্রীর মাথা লজ্জায় নিচু হয়ে গেল। প্রিয়া কাঁদতে কাঁদতে হাত জোর করে কাঁপা গলায় বলল, আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভিখিরি বলেছিলাম, কিন্তু আসলে আমিই সবচেয়ে গরিব। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তুমি আমার ভাই। আর্জুন মাথা নাড়ল।
অভির হাত ধরল আর গর্ব করে তার মায়ের প্রাণ বাঁচাতে হাসপাতালের দিকে রওনা দিল। পিছনে সেই ক্ষমতাধর মন্ত্রী তার গাড়ির কাছে একা দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। সে এক গরিব ছেলের সামনে তার আওকাত আর ইগোর ছাই হয়ে যাওয়ার ভারে খারাপভাবে ভেঙে পড়েছিল। অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছল। আরজান আর অভি দৌড়ে ভিতরে গেল। চেক ট্রান্সফার হলো আর সেই 1 কোটির লাইফ সেভিং ইঞ্জেকশন এসে গেল। ডাক্তার সাবধানে সেই ওষুধ আরজানের মায়ের শিরায় ঢুকিয়ে দিল। রুমে শুধু মনিটরের বিপ শোনা যাচ্ছিল। আরজান শীষের বাইরে দাঁড়িয়েছিল। 10 মিনিট কাটল, 15 মিনিট কাটল। হঠাৎ মনিটরের লাইন একদম সোজা হতে লাগল। এক লম্বা সমতল শব্দ রুমে গুঞ্জে উঠল। আরজানের পায়ের তলা থেকে মাটি সরে গেল। 1 কোটিও কি তার মাকে বাঁচাতে পারল না? অভি ভয়ে আরজানের হাত ধরে ফেলল। আরজান শীষে কপাল রাখল আর তার আঁসু ঝরে পড়ল। এক অসহ্য নীরবতা আর তারপর বিপ বিপ বিপ। মনিটরের সোজা লাইনে হঠাৎ এক তীব্র উছাল এলো। হার্টবিট এক ঝটকায় স্থিতিশীল হতে লাগল। ডাক্তার রিলিফের শ্বাস ফেলে মুচকি হেসে বলল, ও বেঁচে গেছে, তুমি ওদের বাঁচিয়েছ। বিছানায় শুয়ে মা ধীরে ধীরে চোখ খুলল। নিজের মায়ের খোলা চোখ দেখতেই আরজনের শরীরের বাকি তাকাত শেষ হয়ে গেল। সে শীষের সাহায্যে ফিসলে মাটিতে বসে পড়ল। তার ঠোঁটে এক শান্তির হাসি ছিল। লোকে বলে দুনিয়ায় সবচেয়ে তাকাতওয়ার জিনিস টাকা, যা আওকাত ঠিক করে। কিন্তু তারা ভুলে যায় যে যখন এক গরিব ছেলে তার মায়ের জন্য মৃত্যুর সাথে লড়াই করে, তখন মৃত্যুকেও রাস্তা বদলাতে হয়। সেই দিন সেই 16 বছরের ছেলে শুধু একটা শেরকেই নয়, সমাজের সেই অহংকারকেও হারিয়েছিল, যা কাপড় দেখে মানুষের দাম ঠিক করে।